জানেন যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি মোটামুটি সবার সাথে কিন্তু যোগাযোগ রাখেন। ডক্টর ইউনূসের সাথে তার মাঝে মধ্যেই দেখা হয়, বৈঠক হয়। তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথেও যোগাযোগ রাখেন এবং সম্প্রতি একজন মেজর জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তার মাধ্যমে লন্ডনের তারেক রহমানের সাথে তার আবার যোগাযোগ স্থাপিত হয়েছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কপাল খুলে দিল। এটা ঘটাইছে আওয়ামী লীগ, তাও কবে? 2023 সালে। তাহলে এই ঘটনাটা ভাই ঘটাইছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সকল জায়গায় এখন আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সকল জায়গায় এখন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। হাজারে সাধারণ কর্মীরা জড়ো হচ্ছে এবং তাদের সাথে সাধারণ জনগণ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করছে। এখন প্রশ্ন উঠেছে যে জেনারেল ওয়াকার তাহলে কোন পক্ষে? তিনি যদি আওয়ামী লীগ না হন তাহলে তার কোন পক্ষে? এখন সেনাপ্রধান এক পক্ষ আওয়ামী লীগ বলতেছে তিনি আওয়ামী লীগ বিরোধী, আবার নাগরিকরা বলতেছে যে তার আওয়ামী লীগ প্রীতি রয়েছে, তাহলে তিনি কোন পক্ষে? এই মুহূর্তে একটু মাইন্ড কার্ড চিপায় আছেন আমাদের সরকারের খুবই শক্তিশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম। বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল। এই অভিযোগগুলো ছিল তথাকথিত কতিপয়। তো এদের মধ্যে একজন যে ছিল অন্যতম, সেটা হচ্ছে ডক্টর আসিফ শাহ নজরুল। এদের মতো তথাকথিত বাটপারগুলোর কারণে বাংলাদেশের পরিণতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশে যদি দুর্ভিক্ষ লাগে, এদের চামড়া বাংলাদেশের মানুষ টেনে ছিড়বে। এখানে আপনারা বলে দিলাম, চাইনা ছিড়বে। আওয়ামী লীগ কি ফিরে আসার পরিকল্পনা করছে? মে জুন মাসে আওয়ামী লীগ 10-15 লাখ মানুষের একটা শোডাউন করার চিন্তা করছে। মে এবং জুন এই দুইটা মাসের মধ্যেই আওয়ামী লীগ রাজপথের দখল নেবে এবং এই দখলের ক্ষেত্রে শেখ হাসিনার যে ক্যারিসম্যাটিক পদ্ধতি, প্রায় 15 লক্ষ মানুষ একত্রিত হয়ে ঢাকার রাজপথ দখল করে। এতক্ষণ দেখলেন আজকের খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, আজকের খবরের ইতিমধ্যে শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। গতকাল অস্ট্রেলিয়ার থেকে একটু বাইরে এসেছি, তো সিডনিতে যখন প্লেনে উঠেছি, প্লেনটা ছাড়বে ঠিক তখনই একটা ফোন পেলাম এবং তারপর থেকেই আমি উদ্গ্রীব হয়েছিলাম যে কখন আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করব। আপনারা জানেন যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি মোটামুটি সবার সাথে কিন্তু যোগাযোগ রাখেন। ডক্টর ইউনূসের সাথে তার মাঝে মধ্যেই দেখা হয়, বৈঠক হয়। তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথেও যোগাযোগ রাখেন এবং সম্প্রতি একজন মেজর জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তার মাধ্যমে লন্ডনের তারেক রহমানের সাথে তার আবার যোগাযোগ স্থাপিত হয়েছে। সেই যোগাযোগে তারেক রহমান জেনারেল ওয়াকারকে একটি প্রস্তাব দিয়েছেন যে আপনারা জানেন যে গত 16ই এপ্রিল বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে ডক্টর ইউনূসের সাথে দেখা করেন এবং সেই বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছিলেন যে তারা বৈঠকের ব্যাপারে সন্তুষ্ট নন, বিশেষ করে নির্বাচনের তারিখ দেওয়ার ব্যাপারে ডক্টর ইউনূস তাদের স্পেসিফিক কিছু বলেননি এবং বিএনপির পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট চাপ ছিল যে কবে নির্বাচন হবে সেটা তারা জানতে চায় এবং যত তাড়াতাড়ি নির্বাচন হয় সেটা বিএনপি মনে করে তাদের জন্য মঙ্গল। তো এই প্রেক্ষিতে তারেক রহমানের সাথে জেনারেল ওয়াকারের এই ফোন আলাপটা খুব গুরুত্বপূর্ণ এবং তারেক রহমান তিনি একটি প্রস্তাব দিয়েছেন যে প্রয়োজনে বিএনপি বর্তমান সরকারের উপরে যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য যে চাপ প্রয়োগ করছেন, যে প্রেশার দিচ্ছেন, সেটি তারা আর দেবেন না। তবে সেক্ষেত্রে কি করতে হবে? তারেক রহমান বলেছেন যে যত দ্রুত সম্ভব আইসিটির চার্জশিট দিয়ে দিতে হবে এই শেখ হাসিনা, শেখ রেহানা সহ আওয়ামী লীগের
গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে আইসিটি যে বিচার, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে তথাকথিত গণহত্যা সাজানো মামলার বিচার চলছে, সেই বিচারের চার্জশিট দেওয়ার ব্যাপারে তারেক রহমান প্রস্তাব দেন যে যত দ্রুত সম্ভব চার্জশিট দিয়ে দিতে হবে এবং চার্জশিট দিয়ে বিচারের রায়টা দিয়ে দিতে হবে। এবং আপনারা জানেন যে এই কোর্টটা হাইকোর্টের ইকুইভ্যালেন্ট একটা কোর্ট। সো এই কোর্ট যদি কোনো রায় দেয় তখন সেটা অ্যাপিল করতে হয়, অ্যাপিল করে সেটা রিভিউ করে খুব দ্রুত আর কি রায়টা বাস্তবায়ন করা যায়। তো তারা চাচ্ছে যে অক্টোবরের মধ্যে যদি রায়টা দিয়ে দেওয়া যায় এবং সেক্ষেত্রে নভেম্বরের মধ্যে রিভিউ টিভিউ সব শেষ করে ডিসেম্বরের মধ্যে হয়তো রায় বাস্তবায়নও করে ফেলা যায়, সেক্ষেত্রে যারা যে কারাগারে আছে তাদের অনেককে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো এবং শেখ হাসিনা, শেখ রেহানা বিদেশে আছেন, তাদের বিরুদ্ধে ফাঁসির রায় থাকলো, তারা দেশে আসতে পারবে না স্বভাবতই। এরকম একটা প্রস্তাব, এরকম একটা প্ল্যান কিন্তু তারেক রহমান এই জেনারেল ওয়াকারকে বলেছেন। এদিকে আপনারা জানেন যে গতকাল এই শেখ হাসিনার এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেবার কথা ছিল, কিন্তু সেটি গতকাল দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? কারণ ইতিমধ্যেই আপনারা একটু ডেভেলপমেন্ট খেয়াল করেছেন যে সারা বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ মিছিল করছে এবং এই মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। তার মানে আওয়ামী লীগ অলরেডি মাঠে নেমে গেছে, খুব সীমিত পরিসরে হলেও আওয়ামী লীগ মাঠে নেমে গেছে। আওয়ামী লীগ সারা দেশে সংগঠিত হচ্ছে এবং এই সংগঠন এই যে একটু একটু করে মাঠে নামা এবং ভবিষ্যতে আরো বড় রকমের শোডাউন আওয়ামী লীগ করতে পারে। সো আওয়ামী লীগ ভেতরে ভেতরে সেই প্রস্তুতিটা নিচ্ছে। তো এই প্রস্তুতির প্রেক্ষিতে একদিকে যেমন গতকাল চার্জশিট দিয়ে বিচার অক্টোবর নভেম্বরে শেষ করে ফেলবে, আর একদিকে এই যে দেশের ভেতরে আওয়ামী লীগ যে সংগঠিত হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের সমর্থনে যে বিভিন্ন প্রেশার বাড়ছে ডক্টর ইউনূস সরকারের উপরে, সব মিলিয়ে তারেক রহমানের প্রস্তাবটা ইটস নট গোয়িং টু হ্যাপেন সো ইজিলি। এবং গতকাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কথা শুনেছেন, তিনি ধারণা দিয়েছেন যে আরো 2 মাস সময় লাগতে পারে, আদালতের কাছ থেকে সময় চেয়ে নিয়েছেন। তার মানে কি, একদিকে তারেক রহমানরা ষড়যন্ত্র করছে এবং এই যে নির্বাচন খুব দ্রুত দিতে হবে, এটাতেও তারা আপোষ করতে রাজি। তাদের মানে তারা যাচ্ছে আইসিটির বন্দুক কাঁধে রেখে আওয়ামী লীগের নেতৃত্বকে ঝুলিয়ে দিতে এবং আওয়ামী লীগকে এইভাবে তারা মনে করছে যে একেবারে প্রায় নিশ্চিহ্ন করে ফেলবে এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে যদি তারা কোনোভাবে ফাঁসিতে ঝুলাতে পারে বা সরিয়ে দিতে পারে, দেশের বাইরে রাখতে পারে, তাহলে আগামীতে এমনকি সুষ্ঠু নির্বাচন হলেও তারা মনে করে যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ বা যে কোনো ফর্মের আওয়ামী লীগকে তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে মূলত তারাই ক্ষমতাটা গ্রহণ করবে এবং এক ঢিলে তখন অনেকগুলো পাখি মারা যাবে। একদিকে ক্ষমতা পাওয়া গেল, আর একদিকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা বা দুর্বল করা গেল। তো এই প্রক্রিয়া, এই প্ল্যান, এই প্রস্তাবগুলো তারেক রহমানের পক্ষ থেকে জেনারেল ওয়াকারের কাছে দেওয়া হয়েছে। জেনারেল ওয়াকার তারেক রহমানের প্রস্তাব শুনেছেন, কিন্তু তিনি কোনো মতামত জানাননি, কোনো হ্যাঁ না বলেননি। তবে এই আইসিটিকে কেন্দ্র করে যে ষড়যন্ত্রটা দানা বেঁধেছে, এটা অনেকদিন ধরেই আপনারা শুনে আসছেন এবং সেটা এখন বিএনপিও সেটার সাথে জড়িয়ে যাচ্ছে এবং বেসিক্যালি এইটা হলো জামাতের আইডিয়া। জামাত চায় যে যেহেতু তাদের শীর্ষ নেতৃত্বকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, তারা ঠিক সমসংখ্যক আওয়ামী লীগ নেতাকেও ফাঁসিতে ঝোলাতে চায় এবং জামাত এই বিষয়টা নিয়ে এই যে কদিন আগে লন্ডনে গেলেন, লন্ডনে জামাতের আমির খালেদা জিয়া, তারেক রহমান এদের সাথে মিটিং করেছেন। তো তাদের যে মিটিংয়ে যা যা আলোচনা হয়েছে তার মধ্যে সেটি নিয়ে আমি যদি সময় পাই পরে একদিন কথা বলবো। তো এর বাইরে এই বিষয়টি নিয়েও আলাপ হয়েছে এবং সেই মিটিংয়ের পরে এই তারেক রহমান জেনারেল ওয়াকারকে এই প্রস্তাব দিয়েছেন এবং তারপরে আপনারা খেয়াল করে দেখবেন যে গত 2-3 দিন ধরে কিন্তু বিএনপি আর নির্বাচনের ব্যাপারে কথা বলছে না, বরং বিএনপি বলছে প্রয়োজনে তারা ডক্টর ইউনূসের সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। মানে গত 16 তারিখে মিটিংয়ের পরে তাদের যে স্ট্যান্ডটা ছিল, গত 2-3 দিনে সেটা কিন্তু তারা আবার ঘুরে গেছে। তারা এখন চাচ্ছে যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে বা দুর্বল করে তারা ফাঁকা মাঠে গোল দিতে, কিন্তু আওয়ামী লীগ যে এভাবে ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগ যে এভাবে সংগঠিত হচ্ছে এবং এই রায় যে চার্জশিট দেওয়া না দেওয়ার চেয়ে জরুরি হলো এই রায়কে এগিয়ে নিয়ে যাওয়া বা এই রায় বাস্তবায়নের আগেই যে আওয়ামী লীগ বাংলাদেশে একটা বড় রকমের ঘটনা ঘটিয়ে দিতে পারে,
সেই সম্ভাবনার থেকে এখন দেখা যাচ্ছে যে আইসিটি আস্তে আস্তে ধীরে চলনীতি যা মানে অনুসরণ করছে, এবং ডক্টর ইউনূস নিজের অবস্থান নিয়েই নিজে নিশ্চিত না, সেখানে আইসিটিতে কি হবে না হবে সেটা তো অনেক পরের বিষয়। চাচা আপন জান বাঁচা, এটা নিয়েই এখন ডক্টর ইউনূস আসলে এক্সিটের পথ খুঁজছেন। প্রিয় বন্ধুরা, চোখ কান খোলা রাখতে হবে, কারণ ষড়যন্ত্র চলছে, এবং ষড়যন্ত্রে বিএনপিও একটা পার্ট মনে করবেন, যে সব ষড়যন্ত্র ডক্টর ইউনূসরা মেটিকুলাসলি ডিজাইন একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, আর এদিকে বিএনপি জামাত এরাও নিজেদের মতো করে ষড়যন্ত্র যাচ্ছে, কিন্তু সবার একটাই টার্গেট যে কোনোভাবেই হোক আওয়ামী লীগকে ঠেকাতে হবে, এবং যতই তারা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য ঐক্যবদ্ধ হচ্ছে, চেষ্টা করছে, ততই দেখছি দিন দিন আওয়ামী লীগ শক্তিশালী হয়ে মাঠে নামছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো জামাত ইসলামী তাদের সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের কিছু সংস্কার করতে যাচ্ছে। সংস্কার নিয়ে অনেক কথা, জামাতের সংস্কারপন্থী হলে থাকা যায় না, কোণঠাসা হতে হয়। দেশটা আব্দুর রাজ্জাক থাকতে পারেনি, পদত্যাগ করেছেন। মীর কাসেম আলী কামরুজ্জামানরাও কোণঠাসা ছিলেন। এছাড়া দুইটা ধারা অলওয়েজ ছিল, সংস্কারপন্থী আর সংস্কার বিরোধী। নানান কথাবার্তা আপনারা জানেন। সেই 54 সাল থেকে এই সংস্কার নিয়ে কথাবার্তা হচ্ছে, বা দুইটা ধারা আমরা দেখে আসছি, চিন্তাগত দুইটা ধারা। নির্বাচন নিয়ে নানান প্রশ্ন, নির্বাচনে অংশগ্রহণ করা উচিত অনুচিত, নানান কিছু। তো অবশেষে জামাত ইসলামী একটা যুগান্তকারী বা ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, আপনারা এই সিদ্ধান্তের সাথে একমত কিনা জানাবেন। অমুসলিম প্রার্থীদের বা অমুসলিম নাগরিকদের জামাত ইসলামীর পক্ষ থেকে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে। জামাত ইসলামী এই সিদ্ধান্ত নিয়েছে, যেমন হিন্দুরা জামাতের নমিনেশন পাবে। হিন্দু অধ্যুষিত এলাকায় যিনি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন তিনি হবেন একজন হিন্দু। মানে এরকম একটা নীতিগত সিদ্ধান্ত জামাত নিয়েছে, এটা মোটামুটি প্রচার করা হচ্ছে। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? একটা ইসলামী সংগঠন হিসেবে, যে সংগঠনের মূল কথা তাওহীদ, তাওহীদের সাথে এটা সাংঘর্ষিক কিনা? যে সংগঠনের রোকন ছাড়া এই সংগঠন যাদেরকে জনশক্তি মনে করে না, সেই সংগঠন অমুসলিমকে নমিনেশন দেবে, এটা আপনি কিভাবে দেখেন? এটা জামাত ইসলামীর অনেক সংস্কার নিয়ে আমরা কথা বলি, কিন্তু আসল সংস্কার না করে একটা উল্টাপাল্টা সংস্কার কিনা, যে সংস্কারটা জামাতের ইসলামী দল হিসাবে পরিচয়টাই প্রশ্নবিদ্ধ করতে পারে। অথবা এই সিদ্ধান্ত অন্যান্য যারা আছে তারা কিভাবে নেবে, যেমন চরমোনাই বা হেফাজত, তারা কিভাবে নেবে? এটা ইসলামী দলের বৈশিষ্ট্যের সাথে যায় কিনা, আপনারা মতামত জানাবেন। তো দর্শক, আমি যেটা বলতে চাই যে আমি মনে করি জামাত ইসলামী অমুসলমান নাগরিককে নমিনেশন দেবে, এটা একদম ঠিক নয়। কেন ঠিক না? তাহলে করণীয় কি? আমি একথা অনেক আলোচনায় বলেছি, আবারও বলবো, যে বাংলাদেশের 15% অমুসলিম নাগরিককে বাদ দিয়ে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না। তো জামাত ইসলামী যেহেতু ক্ষমতায় যেতে চায়, আর হিন্দু সহ অন্যান্য মাইনরিটিস তারা মোর দেন 15%, তাদেরকে বাদ দিয়ে জামাতও ক্ষমতায় যেতে পারবে না, এটা একটা বাস্তব। তারপরও কেন মুসলিম নাগরিককে নমিনেশন দেওয়ার বিরোধিতা করছি এইভাবে? আমি আসছি সেদিকে। ক্ষমতাও যেতে হবে, এটাও সত্য। একই সাথে আপনাদেরকে এটাও মনে রাখতে হবে যে আমি দুইটা কথা আগেও বলেছি, আবার একটু স্মরণ করে দিচ্ছি। যেমন আপনি হিন্দুদেরকে আপনার মঞ্চে উঠিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দিলেন, আর হিন্দুদেরকে সহযোগী সদস্য ফর্ম পূরণ করালেন, আর তাদের বাসা বাড়িতে ত্রাণ নিয়ে গেলেন, আর আপনি মনে করছেন যে হিন্দুরা আপনাকে সবাই ভোট দিয়ে দিবে। না, এটা কোনো সঠিক চিন্তা নয়। ঠিক তদ্রুপ নারীদের ক্ষেত্রেও সেম। আমাদের জনগোষ্ঠী অর্ধেকের বেশি নারী। তা নারীরা জাস্ট আপনার কর্মী হবে আর আপনি নারীদের সমর্থন নিয়ে ক্ষমতা আসবেন, এটা অবাস্তব চিন্তা। আপনাকে যদি ক্ষমতায় আসতে হয়, অমুসলমানদের ক্ষেত্রে যেটা হতে হবে, যদি শুধু সমর্থক বানালে হবে না, অমুসলমানদের নেতা বানাতে হবে, তাদেরকে নমিনেশন দিতে হবে, এমপি বানাতে হবে, মন্ত্রী বানাতে হবে। তাহলেই তারা আপনার উপর আস্থা রেখে আপনার ভোটার হবে স্থায়ীভাবে। নইলে যেটা হবে সেটা অল্প কিছু, যেমন আল্লামা সাঈদের কিছু ব্যক্তিগত ভোটার ছিল, এটাতেই সামগ্রিকভাবে তো আর হিন্দুদের ব্যাপক সমর্থন পাওয়া যায় না। এই জন্য এটা মাস্ট, ক্ষমতায় আসতে হলে আপনাকে সরাসরি অমুসলমানদেরকে, হিন্দুদেরকে নমিনেশন দিতে হবে। এবং নারীদের ক্ষেত্রেও সেম, শুধু সংরক্ষিত নারী আসন না,
সরাসরি নারীদেরকে নমিনেশন দেওয়ার অভ্যাস করতে হবে। সংরক্ষিত নারী এমপি হতে বললে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে কেন আসতে পারবে না? এবং নির্বাচন তো জামাতের নারীরা করে, রোকনরা করে, পৌরসভা মেয়র, পৌরসভা কাউন্সিলর পদে করে, ইউনিয়ন পরিষদ মেম্বার পদে করে, সিটি কর্পোরেশন কাউন্সিলর পদেও করে, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করে। তো সেখানে সংসদ সদস্য পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার জন্য জামাতের নারী কোনো সদস্য কোথাও নমিনেশন পাবে, এটা হতে হবে। এই জিনিসগুলো না হলে আপনি নারীদের এবং ওই সংখ্যালঘুদের সমর্থন নিয়ে আপনি ক্ষমতা আসতে পারবেন না। এইটা তাদের নমিনেশন দিতে হবে, এটাই সঠিক চিন্তা। নমিনেশন না দেয় এটা ভুল চিন্তা। কিন্তু মনে রাখতে হবে জামাত ইসলাম ইসলামী সংগঠন, তাদের তাওহিদ সবার আগে। তাদের গঠনতন্ত্রে আল্লাহর একাত্মবাদ, আল্লাহর জমিন, আল্লাহর আইনের কথা বলা হয়েছে, যেটা একজন অমুসলমান মুসলমান হওয়া ছাড়া জামাতের গঠনতন্ত্রের সাথে পুরোপুরি একমত হওয়া সম্ভব নয়। পুরোপুরি আংশিক রাজনৈতিক ভিশন বা সাময়িক একটা উদ্দেশ্যের সাথে একমত হওয়া সম্ভব। আর তাতে যিনি এমপি হবেন জামাতের টিকিটে, তিনি হবেন লেজিসলেচার, আইন প্রণয়নকারী। আর যিনি আইন প্রণয়ন করবে তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রণয়ন করবে, অথচ তিনি তাওহীদে বিশ্বাস করেন না। এটা হয়, এটা জামাতের ইসলামী সংগঠন হিসেবে মৌলিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। এটা একদম অবাস্তব। তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে হিন্দুদের জন্য আলাদা সংগঠন করে দেওয়া যেতে পারে, জামাতপন্থী বা জামাতের নিয়ন্ত্রণে, প্রো জামাত। এবং ওই সংগঠনের পক্ষ থেকে যারা জামাতপন্থী বা জামাত ক্লোজ টু জামাত বা জামাত নিয়ন্ত্রিত, আর সহজভাবে বললে জামাত তাদেরকে টাকা পয়সা দিবে, তাদের পক্ষ থেকে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে তারা নির্বাচন করবে। আর সেখানে এবং অন্য প্রতীকে বা স্বতন্ত্র প্রতীকে, জামাত ইসলামের প্রতীকে নয়, আর সেখানে জামাত ইসলামী তাদের প্রার্থী দিবে না এবং ওই প্রার্থীকে জামাত সমর্থন করবে এবং ওই প্রার্থীকে জিতিয়ে আনার জন্য জামাত চেষ্টা করবে। তাহলে কিছুটা হলে আপনার ইসলামী সংগঠন হিসেবে আপনার যে একটা মৌলিকত্ব, এই জায়গাটা ঠিক থাকবে। এবং মাসলাহাতে মুরসালা বিবেচনায় তুলনামূলক সৎ প্রার্থী, তার পক্ষে বা হিন্দু অধ্যুষিত এলাকায় আপনি তাকে সমর্থন করতে পারেন। কিন্তু একদম দাঁড়িপাল্লা প্রতীকে জামাত ইসলামের প্রার্থী, শুধু জামাত না, জামাতে ইসলামীর প্রার্থী অমুসলিম, তাকে নমিনেশন দিবেন, তাকে লেজিসলেচার বানিয়ে, তাকে এমপি বানিয়ে, এটা বললে আপনি বাস্তবতা বুঝবেন না। তাকে আইন প্রণয়নকারী, লেজিসলেচার মানে কি, এমপি মানে আইন প্রণয়নকারী বানিয়ে সংসদে আনবেন, এটা ইসলামী সংগঠনের সাথে যায় না। এই জন্যে জামাত নিয়ন্ত্রিত কোনো সামাজিক সংগঠন বা এই টাইপের কোনো সংগঠনের পক্ষ থেকে নির্বাচন করুক, জামাত তাদেরকে সমর্থন দেবে, জামাতের লোকজন তার পক্ষে কাজ করবে। কিন্তু সরাসরি জামাত নমিনেটেড হিন্দু এমপি, বিষয়টা এরকম হলে খারাপ থাকে। তাদের এভাবে করলে আপনি তাদের মন্ত্রী বানাতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মৌলিকত্ব হিসেবে এই যে নির্বাচন রাজনীতি, এটা তো জামাতের একটা শর্ট টার্ম পলিসি, কিন্তু মৌলিকত্ব, তাদের চূড়ান্ত উদ্দেশ্য তো আখেরাত, আল্লাহর জমিন, আল্লাহর দিন, একামতে দিন, এটা তো মনে রাখতে হবে। এজন্য সাময়িক রেমেডি এই অন্য কোনো আলাদা জামাত নিয়ন্ত্রিত সংগঠন করে দিলে ভালো হয়। আর নারীদের ক্ষেত্রে সরাসরি নমিনেশন দিতে পারে, সমস্যা নেই। বরং এই সংস্কার না করে যোগ্য ইসলামপন্থী, যিনি জামাতের রোকন না কিন্তু ইসলামী আন্দোলন একামত দিনে বিশ্বাসী, আল্লাহর আইনে, আল্লাহর জমিন, আল্লাহর আইনে বিশ্বাসী, কিন্তু জামাতের রোকন না, কিন্তু যোগ্য এবং জনপ্রিয় এমপি হতে পারবেন, এরকম লোককে নমিনেশন দেয়া, নন রোকনকে, এই বিষয়ে ভাবেন। মুসলমানদেরকে সরাসরি দাঁড়িপাল্লায় নমিনেশন দেয়া, এটা ব্যাকফায়ার করবে বলে মনে করি। রাজনীতি এগুলো সবাইকে নিয়ে, জামাত ক্ষমতা আসলে সবার জন্য কাজ করবে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, সব ঠিক আছে, কল্যাণ রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, এগুলো সব ঠিক আছে, এগুলো বলবে জামাত, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে জামাত ইসলামী তারা আল্লাহর জমিন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। সেটা যে জামাত ক্ষমতা আসলেই করবে সেটা কিন্তু বলে না, বা সেটা জরুরি না, সেটা সম্ভব না, কিন্তু তাদের মূল ভীষণ এটা। এজন্যে দর্শক মনে রাখতে হবে, যিনি আল্লাহর তাওহীদে বিশ্বাস করেন না, তিনি কখনই জামাত ইসলামের পরিপূর্ণ লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত হতে পারবেন না। মুসলমানরাই করে না, মুসলমানদের মধ্যেই 5-10% জামাত করে না, আর আপনি এসেছেন হিন্দুদের জামাতের বৃহত্তর লক্ষ্যের সাথে খাপ খাওয়াতে না। এজন্যে সরাসরি কাউকে একদম দাড়িপাল্লা বানিয়ে দেওয়া থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের ঝটিকা মিছিল এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে তাজা খবর। রাজধানীর কোথায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল হলো, সেই মিছিলে কারা কারা আছেন, কীভাবে করলেন, কোন সময় করলেন এবং মিছিলে কতজন লোক আছেন, এর চাইতে গুরুত্বপূর্ণ খবর
সামাজিক মাধ্যম এখন আর নেই, এবং জাতীয় গণমাধ্যমগুলো এই ধরনের ঝটিকা মিছিলের খবর যেভাবে গুরুত্ব সহকারে প্রকাশ করছে, তাতে করে এই মুহূর্তে যদি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকগুলোর উপর যদি বজ্রপাত হয়ে মারা যায়, সেই মৃত্যু সংবাদের চাইতে এই ধরনের ঝটিকা মিছিলের খবর আপাত দৃষ্টিতে অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। এই ঝটিকা মিছিল মাসখানেক হলো তারা শুরু করেছে। প্রথম দিকে ৮-১০ জন লোক মিছিল করত, এখন এটা বাড়তে বাড়তে ২০০, ৩০০, ৪০০, ৫০০ হয়ে গেছে, এবং নির্ভীকভাবে তারা মিছিল করছে, মিছিল করে ছিটকে পড়ছে, কোনো রকম অ্যাকশন নেই। যেভাবে আগে আওয়ামী লীগের লোকজনকে দেখলে ঝাঁপিয়ে পড়া হতো, সেরকম করা হচ্ছে। আর সরকারকে বুঝ দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বাড়ি বাড়ি তল্লাশি করা হচ্ছে, এবং আওয়ামী লীগের প্রতিদিনই ১-২ করে নেতা ধরে সরকারকে প্রবোধ দেওয়া হচ্ছে যে কাজ হচ্ছে। কোনো সাবেক এমপি, কোনো সাবেক নেতা, এমপি প্রার্থী, তাদেরকে এভাবে ধরে, বা কোনো ছাত্রলীগের নেতাকে প্রতিদিন ১-২ করে এভাবে গ্রেপ্তার করে তারা সরকারকে প্রবোধ দিচ্ছে, বা যারা এই মিছিল চাচ্ছে না তাদেরকে প্রবোধ দিচ্ছে। আর অন্যদিকে আওয়ামী লীগের যে মিছিল, ঝটিকা মিছিল, এটার যে গতি বাড়ছে। আপনারা তো জানেন ঝটিকা যে শব্দটি, ঝটিকা মানে খুব দ্রুত, ঝট করে, তাড়াতাড়ি করে কোনো একটা কিছু করা। ঝটিকা মিছিল বলতেই বোঝায় যেটা কোনো দীর্ঘমেয়াদী ঘটনা নয়, এটি ৩০ সেকেন্ডের জন্য হতে পারে। আর ঝটিকার সঙ্গে সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার সেটা হলো ঝড়, ঝড়ের গতিতে। আর ঝড়ের মধ্যে বাংলাদেশে যে ঝড়টি সবচেয়ে প্রলয়ঙ্করী সেটা হলো কালবৈশাখী। তো যখন কোনো একটা জায়গাতে ঝটিকা আসে, ঝড় হয়, কালবৈশাখী আসে, সেটা কেবলই মাত্র ঝড়ের মধ্যে থাকে না, সেখানে আম পড়ে, জাম পড়ে, গাছ উঠিয়ে নিয়ে যায়, এবং এমন এমন কালবৈশাখী যেটা অনেক সময় টর্নেডো তৈরি করে ফেলে, টিউবওয়েল সব উঠিয়ে নিয়ে যায়। তো আপনি যদি টিউবওয়েল না হয়ে ওখানে একজন মানুষ থাকে, তাকে যে সেই টর্নেডো কোথায় উড়িয়ে নিয়ে, দেখা গেল যে ঢাকা শহর থেকে আপনাকে উড়িয়ে নিয়ে কুড়িগ্রামে পাঠিয়ে দিয়েছে, কোনো মন্দিরে আপনাকে বসিয়ে দিয়েছে, অথবা আপনাকে ভারতের সেই বহু দূরে আপনাকে পৌঁছে দেওয়া হয়েছে, অথবা সুন্দরবন একটা বাঘের যে ঘর, সেই ঘরের মধ্যে আপনাকে পৌঁছে দিয়েছে। ঘূর্ণিঝড় এমন একটা জিনিস, টর্নেডো এরকম একটা ভয়াবহ জিনিস। তো এখন এই যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল, এই ঝটিকা মিছিলের মধ্যে যে অশনির সংকেত, সেখানে সবাই রাজনৈতিক ঝড় দেখতে পাচ্ছেন প্রায় প্রতিদিন, সকালে, বিকালে, রাতে, এমনকি গভীর রাতে, ভোর রাত্রে এবং গভীর রাতে এই ঝটিকা মিছিল হচ্ছে। সব খবর আসছে না, কোনো কোনো দিন 2, কোনো কোনো দিন 4, কোনো কোনো দিন 10টা, এবং এটা ক্রমশ বাড়ছে। এখন সবাই ভয়ে আছে, হঠাৎ করে এটা কেন হচ্ছে? এটা তো হওয়ার কথা না। আওয়ামী লীগের কি লজ্জা শরম কিছু নেই? হ্যাঁ, এটা কী ধরনের কথা? এত বড় একটা বিপ্লবে তাদের পরাজিত হলো, তাদের বড় বড় নেতারা পালিয়ে গেল, তো সেখানে শরমেও তো মানুষ 1 বছর নীরব থাকে, এর মধ্যে তারা এখন মিছিল করছে। এর সে বেহায়া, এর সে নির্লজ্জ কোনো রাজনৈতিক দল হতে পারে? দুর্বল যারা আছে তারা এই কথা বলছে। আর এক পক্ষে বলার চেষ্টা করছে এটা কী ধরনের কথা, এখানে তারা মিছিল করছে, দৌড়দৌড়ি করছে। ওদিকে আওয়ামী লীগের যারা নেতা বিদেশে, তারা স্যুট পরে, কোট পরে, তারপরে শেষে তারা বিয়ের অনুষ্ঠানে এসে পোলাও, কুরমা, বিরিয়ানি এগুলো খাচ্ছে। এরা কি মানুষ নাকি আওয়ামী লীগ? ছি 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 ছি, এইভাবে হয়? এরকম একটা কথা আছে। আর একজন বলছে না, আওয়ামী লীগকে তো চেনো না, তাদের আসল রূপটা কি, তারা ভয়ঙ্কর, ভীষণ রকম ভয়ঙ্কর, বোমা মারা, তারপরে গান পাউডার দিয়ে গাড়ি জ্বালিয়ে দেওয়া, এসব যেমন তাদের জন্য খুব ডাল ভাত, তেমনি আবার তারা রাষ্ট্র ক্ষমতায় এসে কীভাবে হাঁটুতে গুলি করতে হয়, কীভাবে গুম করতে হয়, কীভাবে আয়নাঘরে ঢুকাতে হয়, তারপরে কিভাবে একেবারে বাপের নাম ভুলিয়ে দেওয়া যায়, এই টোটাল কাজগুলো আওয়ামী লীগ জানে, ভালো করে জানে। কাজেই রাজপথে এখন যে বিশৃঙ্খলা চলছে, সেই বিশৃঙ্খলার মধ্যে সব জায়গাতেই মানুষ আওয়ামী লীগ খুঁজে পাচ্ছে। কোনো একটা রিক্সাওয়ালা জোরে কথা বললে মানুষ ভয় পায়, ওকে আওয়ামী লীগ। কিংবা এই যে ব্যাটারি রিক্সা বা অটো রিক্সা বনানীতে মারধর করলো,
কেউ একজন বলে ফেললো যে 30,000 আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মী তারা এই অটোরিকশার সেই চালকের বেশে এখন এই ঢাকা শহরে দাপিয়ে বেড়াচ্ছে। ভালো কথা। কোথাও ছোটোখাটো একটা বিক্ষোভ বিদ্রোহ দেখা দিলেই ওর মধ্যে মানুষ আওয়ামী লীগ খুঁজে পাচ্ছে। আর এই ঘটনাগুলো ছিল এই ঝটিকা আক্রমণ বা এই ঝটিকা মিছিলের আগে। কিন্তু এটা যতই বাড়ছে ততই মানুষের সন্দেহ আরও বেড়ে যাচ্ছে। এখন বলে যে আল্লাহ, ওই মন্ত্রণালয়ের সচিব ও তো আওয়ামী লীগের, ও শেখ হাসিনার সাথে ওর ছবি আছে, পুলিশের অমুক কর্তা অমুক এসপি। মানে আপনি যে কোনো সমাবেশে যান, তারপরে শেষে যে কোনো পারিবারিক অনুষ্ঠানে যান, তারপরে আড্ডাতে যান, প্রথমে দেখবেন বিশাল একটা দীর্ঘশ্বাস। সেই দীর্ঘশ্বাসের প্রথম বক্তব্য হলো, কী হলো এই বিপ্লব করে? আমার অমুক থানার ওসি আওয়ামী লীগের লোক, এক ডাইরেক্ট ছাত্রলীগের লোক, অমুক নেতার সঙ্গে সরাসরি ঘোরাফেরা করতো, সে এখন ওসি হিসাবে এই যুগে নিয়োগ লাভ করলো এই 2 দিন আগে। এটা একটা কথা হলো? কি হবে, কি হবে এই দেশের? তো এইরকম মানে যত মিছিল হচ্ছে তত বেশি পারস্পরিক মানে অবিশ্বাস তৈরি হচ্ছে, সন্দেহ তৈরি হচ্ছে। এখন বিএনপির মধ্যে আওয়ামী লীগের প্রতিচ্ছায়া দেখা যাচ্ছে, বিএনপির মধ্যে ভারতের প্রতিচ্ছায়া দেখা যাচ্ছে। এটা কিন্তু সন্দেহ থেকে, অবিশ্বাস থেকে, এই আওয়ামী লীগের ভয় থেকে মানুষ বিএনপিকে বা বিএনপির যারা নেতা রয়েছেন তাদেরকে ভারতের দালাল ট্যাগ দেওয়ার সুযোগ পাচ্ছে। এটা ভয় থেকে, আতঙ্ক থেকে, আদারওয়াইজ অন্য সময় হতো না। এরপরে সরকারের মধ্যে অনেক লোককে, পাওয়ারফুল লোককে তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে এরা সব ভারতের দালাল, একদম ছবি একে একে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে যে দুজন মানুষ মানে মরিয়া প্রমাণ করতে রাজি যে তারা মরে নাই, এর একজন হলেন জনাব পিনাকি ভট্টাচার্য, আর একজন হলেন জনাব আসিফ নজরুল। দুজনই তাদের জীবনের যে উত্থান বা তাদের আজকের যে অবস্থান, সব কিছুর মূলে রয়েছে ভারত বিরোধিতা। এখন এই দুজন লোককে ভারতের দালাল হিসেবে আলটিমেটলি ট্যাগ দেওয়া হয়েছে এবং এটা বাংলাদেশ থেকে করা হচ্ছে। তাদের চোখ একে, 2 চোখ থেকে রক্ত বেরোচ্ছে, সেখানে ভারত লেখা, ভারতীয় পত্রপত্রিকা, ভারতীয় ইউটিউবার, বাংলাদেশের যারা এই দুজন বিরোধী রয়েছে সবাই এই দুজনকে ভারতের দালাল বলার চেষ্টা করছে। তো এইভাবে অবিশ্বাস যে পর্যায়ে গেছে, 2 দিন পরে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয় ভারতের দালাল, তাহলে এখানে অস্বাভাবিক কিছু আপনি দেখবেন না। এবং এটা হবে এই আওয়ামী লীগের ঝটিকা মিছিল যত বাড়বে ততই। এর মধ্যে যে ঘটনা ঘটে গেছে, এই ঝটিকা মিছিলের কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় খুবই বিপদে পড়েছেন। তিনি এই মিছিল কেন হচ্ছে পুলিশকে জিজ্ঞাসা করছেন, পুলিশের মধ্যে আবার প্রতিক্রিয়া হচ্ছে। এর কারণ হলো পুলিশ কেন এখন ঝুঁকিতে যাবে তারা? এর কারণ হলো আওয়ামী পুলিশ হয়ে তারা যে দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছে। 2,500 পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তারপর তাদের হাজার হাজার লোক পলাতক, পুলিশের হাজার হাজার লোকের চাকরিচ্যুতি হয়েছে, কনস্টেবল থেকে শুরু করে একদম আইজি পর্যন্ত। এই মুহূর্তে 2 জন আইজি জেলখানায় এবং বাকি আইজিরা পলাতক। একমাত্র নূর মোহাম্মদ সাহেব ছাড়া আওয়ামী লীগ জমানার যারা আইজি ছিলেন মোরালের সবাই পলাতক, বাঘা বাঘা সব আইজি। তো সেখানে বর্তমান আইজি কেন তিনি এই ঝুঁকি নিতে যাবেন ডক্টর ইউনূসের পক্ষে বা এদের পক্ষে? তিনি তার দৈনন্দিন কাজকর্মগুলো করবেন, অপরাধ দমন করবেন, কিন্তু বাকি কাজগুলোতে তিনি ঝুঁকিতে যাবেন না। এটা স্বাভাবিক। সেনাবাহিনী দেখো এই অবস্থা। সেনাবাহিনীর সঙ্গে এখন যে আচরণ করছে একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন কর্নেল, একজন ব্রিগেডিয়ার, তার সঙ্গে একজন ব্যাটারির রিক্সা চালক যে ব্যবহার করছে, যেভাবে তাদের সঙ্গে ঠাট্টা মশকরা করছে, তাদেরকে রীতিমতো ধাক্কাধাক্কি করছে। একজন ব্রিগেডিয়ার, একজন গার্মেন্টস শ্রমিক, সে মিলিটারি গাড়ি পুড়িয়ে দিচ্ছে, একজন ব্রিগেডিয়ারকে ধাওয়া করছে। তারপরে সেনাবাহিনীর সদস্যদেরকে ঘেরাও করছে ছাত্ররা। তারপরে চারিদিকে ঘেরাও করে সেনাবাহিনীর সদস্যরা একেবারে লোডেড আর্ম সহ নির্ঘাত দাঁড়িয়ে আছেন, কানে তুলো দিয়ে। আর পোলাপান সব ভুয়া ভুয়া ভুয়া, হাজার হাজার পোলাপান ভুয়া ভুয়া করছে। আর এই 50 জন, 60 জন, 100 জন সেনা কর্মকর্তা বা কনস্টেবল বা সিপাহী তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে অনেকটা সঙের মতো দাঁড়িয়ে আছে। কি করতে পারেন তারা সেখানে? তো সেই জায়গাটাতে যেখানে যারা এই মবগুলোতে অসহায় বোধ করছে, সেখানে আওয়ামী লীগের এই জায়গাটাতে
তারা কার হুকুমে গিয়ে আবার আর একটা নতুন ট্যাগের মধ্যে পড়বে। এখন এই যে সেনা সদস্যরা তারা যদি দমন করতে চায়, তারা তো 1 মিনিট দমন করতে পারে, কিন্তু লোকজন বলবে এরা সব আওয়ামী লীগের, শেখ হাসিনা দিল্লির দালাল, এই ভয়ে তারা এই কাজগুলো করছে না। পুলিশের একই অবস্থা। তো সব মিলিয়ে আওয়ামী লীগের যে এই যে ঝটিকা মিছিল, এই ঝটিকা মিছিল বড় হচ্ছে, তার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিন্তু জটিল হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? এটা কি ভারত করাচ্ছে? ভারতে করাচ্ছে, মোসাদ করাচ্ছে, আমেরিকা করাচ্ছে, নাকি আওয়ামী লীগ নিজে নিজেই করছে স্বতঃস্ফূর্তভাবে? নাকি এখানে বিএনপির মদত আছে, জামাতের মদত আছে, সরকারের মদত আছে? আমি যে প্রশ্নগুলো করলাম, অবাক করার ব্যাপার হলো সবগুলো ঘটনা একসাথে ঘটছে, সবগুলো ঘটনা একসাথে ঘটছে। অর্থাৎ এখানে যেমন ধরুন একটা জায়গাতে মিছিল হচ্ছে, এখন আওয়ামী লীগের লোককে দিয়ে যদি মিছিল করিয়ে সমন্বয়কদেরকে দমন করা যায়, যেখানে সমন্বয়করা শক্তিশালী, সেখানে সমন্বয়কদের নিকটতম যারা প্রতিদ্বন্দ্বী, বিএনপি হোক জামাত হোক, তারা এইটাকে প্রিভিলেজ দিচ্ছে, বিকজ তারা একা সমন্বয়কদের সঙ্গে পেরে উঠছে না। একইভাবে জামাতের লোক, একইভাবে বিএনপির লোক, কোনো কোনো ক্ষেত্রে প্রশাসন এই জায়গাটাতে ছাড় দিচ্ছে। আর অন্যদিকে মাস্টার প্ল্যান অনুযায়ী ভারত এই কাজগুলো করবে, আর 10টা ঘটনা দেখার পরে নিজেদের বীরত্ব এবং হিরত্ব দেখার জন্য তারা সরাসরি নিজেরা এই কাজগুলো করছে। এই কারণে হলো শেখ হাসিনা এই কাজগুলো করার জন্য তাদেরকে প্রমোট করছেন। ফলে দেখা গেল একজন একটা ঝটিকা মিছিল করলো, যেটা বিএনপির আমলে হয়েছে, জামাতের আমলে হয়েছে, মানে আওয়ামী লীগের জমানাতে বিএনপি করেছে, জামাত করেছে, এবং এই ধরনের একটা ঝটিকা মিছিল মাত্র 4-5 জন লোক নিয়ে একটা ঝটিকা মিছিল করে তার একটা ছবি পোস্টার তারেক রহমান সাহেবের কাছে পাঠিয়ে দিয়ে সে বলছে আমি নেতা, বিশাল নেতা। এই বিপদের সময় দেখুন আমি করেছি। জামাতের একই অবস্থা। তো এখনও আওয়ামী লীগের মধ্যে এই ধরনের একটা হিরোইজম তৈরি হয়ে গেছে। তারা স্ব অবস্থানে থেকে এরকম একটা ঝটিকা মিছিল করছে, একটা ছবি করছে, এবং ছবিটা সরাসরি শেখ হাসিনার কাছে পৌঁছে দিচ্ছে, তার ডাইরেক্ট, কোনো ভায়া মিডিয়া নেই, এবং বলছে আমার নামটা লিখে রাখেন আপনার ডায়েরিতে, আমি ওরকম কদম আলী অমুক অমুক তারিখে আপনার জন্য ঝটিকা মিছিল করেছি, আপা দেখেন, জীবন কেউ করেনি, আমি আপনার জন্য করেছি। তো এরকম রাজনীতি একটা হিরোইজম থাকে, এবং এই হিরোইজমটা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেভাবে মানে বৃদ্ধি পাচ্ছে, গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে, এটি থামবে না, বাড়তে থাকবে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ হিরোইজম বাইরের যদি কোনোটাতে প্রমোট করে থাকে, তারা মজা পেয়ে গেছে, সফলতা অর্জন করেছে, এবং সফলতা এমন একটা জিনিস, এটি ভাইরাসের মতো বাড়তে থাকে, আর ব্যর্থতা এমন একটা জিনিস, বারবার এটা শুধু ব্যর্থ হতে থাকে। তো এখানে ঝটিকা মিছিল আওয়ামী লীগ সফলতার স্বাদ পেয়ে গেছে। এখানে তাদেরকে একটা নির্মূল না করা পর্যন্ত এই যে সরকারের যে ব্যর্থতা, এটা ঢাকা যাবে না, যেটি এই মুহূর্তে অসম্ভব ব্যাপার। ফলে এই সফলতা দিন দিন বাড়তে থাকে, আর এই সফলতা যত বাড়বে রাজনীতির অঙ্গনে, তত বেশি জটিল থেকে জটিলতার পরিস্থিতি তৈরি হবে। আর সেই জটিল পরিস্থিতিতে কারো হাত কাঁপবে, কারো ঠ্যাং কাঁপবে, কারো হাঁটু কাঁপবে, কারো হৃদয় কাঁপবে, আবার কেউ আনন্দে জোরে জোরে অট্টহাস্য দেবে। বুঝতে তো পারছেন যে এরকম একটা উথাল পাথাল সমুদ্রের ঢেউ আমাদের রাজনৈতিক অঙ্গনকে তোলপাড় করে দিচ্ছে। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন, আর ভাবতে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ভিডিও ফুটেজ দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই সাথে আজকের এই নিউজটা দেখে এবং আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।